ওয়েলকাম টু স্ক্যারি গপ্প। হ্যালো বন্ধুরা, আমি আছি প্রকাশ তোমাদের সাথে। আর তোমরা শুনছো তোমাদের পরিবার স্ক্যারি গপ্প। আজকে আবার একটি নতুন ভূতের গল্প নিয়ে চলে এসেছি এই শীতের রাতে কনকনে ঠান্ডায়। আজকের গল্পের নাম হচ্ছে মানিকতলায় ভূত। 88 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আজকের গল্প শুরু হচ্ছে। স্বপন গ্রামের ছেলে, বেশ বুদ্ধিমান ও চটপটে। লোকের সঙ্গে মিশতে জানে, যার সঙ্গে যেমন কথা বলার দরকার তার সঙ্গে তেমনি কথা বলতে পারে। বাড়ির অবস্থা তেমন ভালো নয়। সামান্য যা একটু জমি আছে তাতে বছরে দুবার ধান চাষ করে সারা বছরের খানিকটা কোনো রকমে চলে যায়। বাবা ঘরামি, বেড়া বাঁধা, ঘর ছাওয়া এসব করে কিছু রোজগার করে। আবার পরে জমিতেও মাঝে মাঝে জন্মজুর খাটে। আগে খুব পরিশ্রম করতে পারত, এখন বয়স হওয়ায় তেমন খাটতে পারে না, তাই রোজগারও আগের চেয়ে অনেক কমে গেছে। স্বপন তাই কিছুদিন থেকে একটা কাজের চেষ্টা করছে। তার ইচ্ছা কলকাতায় চাকরি করবে। টাকা কড়ির অভাবে বেশি পড়াশোনা করার সুযোগ সে পায়নি। অফিস কাচারিতে ভালো চাকরির আশা তার নেই। গ্রামের অনেকেই কলকাতায় থাকে, তাদের সকলকেই সে বলে রেখেছে তার করার মতো কোনো কাজের সন্ধান যদি তারা পায় যেন তাকে জানায়। এইভাবে সে একদিন একটা কাজের সন্ধান পেয়ে গেল। কলকাতার বড় বাজারে এক বাঙালি ফার্মের চাকরি। তাদের কাপড়ের বিরাট পাইকারি কেনাবেচার কারবার। বেতন ভালোই। কাজটা পেয়ে যেন হাতে স্বর্গ পেল স্বপন। কলকাতায় কাজ তো পাওয়া গেল, এবার থাকার সমস্যাটা মেটাতে হবে। সে অনেক দূরের গ্রামে থাকে, সেখান থেকে কলকাতায় রোজ যাতায়াত করাটা সম্ভব নয়। কলকাতাতেই তাকে থাকতে হবে। মালিককে সে তার অসুবিধার কথা জানালো। বলল, আপনি চাকরিটা দিয়ে আমাদের সংসারের খুব উপকার করলেন, কিন্তু এখানে তো আমার থাকার কোনো জায়গা নেই। খুব ছোট্ট একটা ঘরের দরকার, মাথা গোজার মতো। ঘর যত ছোট হয় ততই ভালো। ঘর বড় হলে আবার ভাড়াও তো বেশি লাগবে। মালিক বলল, আমার এখানে যারা যারা কাজ করে সকলকে বলো তারা যেন তোমার জন্য ঘরের খোঁজ করে। আমিও ওদের বলছি, যে কদিন না পাওয়া যায় তুমি বরং আমার গুদামেই কোনো জায়গায় রাত্রে শোয়ার ব্যবস্থা করো। কিন্তু রান্না করা চলবে না, খাওয়াটা তোমাকে হোটেলেই সারতে হবে। মানিকতলায় একজন কর্মচারী থাকে, তার নাম প্রদীপ রায়। দিন 15 পর সে একটা ঘরের খবর নিয়ে এলো। সে যে বাড়িতে থাকে তার কাছাকাছি একটা বাড়ির দোতলার চিলেকোঠায় যদি সে থাকতে রাজি হয় তাহলে সে ব্যবস্থা করে দিতে পারে। খুব অল্প ভাড়াতে ঘরটা সে পেতে পারে। খবরটা পেয়েই স্বপন তার সঙ্গে গিয়ে ঘরটা দেখে এলো। সাধারণত চিলেকোঠা যত ছোট হয় তার চেয়ে এ ঘরটা কিছুটা বড়ই। দুজন লোক শুতে পারে। ঘরের একপাশে স্টোভ জেলে রান্না করার কোনো অসুবিধা নেই। তবে তার দরকার কি, সামনে পড়ে রয়েছে বিরাট ছাদ। ছাদের একধারে খুব আরামেই রান্না করা যাবে, এমনকি খাওয়ার জায়গাটাও সেরে নেওয়া যাবে। তাহলে আর ঘরটা নোংরা হয় না। রবিবার বড় বাজার বন্ধ থাকে, ছুটির দিন। মালিকের কাছ থেকেই কিছু টাকা অগ্রিম নিয়ে অ্যালুমিনিয়ামের ছোট একটা হাঁড়ি, ছোট কড়াই, হাতা খুন্তি, সাঁড়াশি, একটা স্টিলের থালা, একটা গিলাস, দুটো বাটি, মাঝারি সাইজের একটা জনতা স্টোভ, এইসব কিছু জিনিসপত্র কিনে নিয়ে স্বপন এসে উঠল মানিকতলার এই চিলেকোঠায়। আরও অনেক কিছু কেনার বাকি ছিল, সেসব সন্ধ্যার সময় বেরিয়ে মানিকতলা থেকে কিনে নিল। যেমন একটা 17 ইঞ্চি, একটা বালিশ, চাল ডাল আলু, তেল মশলা, আয়না চিরুনি, কাপড় কাচা সাবান ইত্যাদি। ব্যাস, পুরোপুরি একটা সংসার পেতে সে বসে গেল। কাজের সময় বেলা 11টা থেকে রাত 8টা। 10:30টায় বের হয়, ফেরে রাত 8:30টায়। বলতে গেলে সোমবার থেকে শুরু হয়ে গেল তার নতুন জীবন। নিজের হাতে কোনোদিনও সে রান্না করেনি।
বাড়িতে চলতে ফিরতে মায়ের রান্না সে চোখে যা দেখেছে, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, এসব সে কখনো করেনি। এখন ওসব কাজ নিজেকেই করতে হচ্ছে। তবে এখন সে রান্নার মধ্যে শুরু করেছে কেবল আলু ভাতে দেওয়া আর যাই হোক কিছু একটা ভাজা করা। এবার শনিদিন বাড়ি গিয়ে রবিবারটা মায়ের কাছ থেকে মোটামুটিভাবে তরকারি রান্নাটা শিখে আসবে। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার কেটে গেল। শুক্রবারের কথা, রোজগারের মতো রাত 10:30 নাগাদ সে খাওয়ার পাট চুকিয়ে মাদুর বিছিয়ে বালিশ নিয়ে শুয়ে পড়ল। শোয়ার পর স্বপনের চোখে ঘুম নেমে আসতে একটু দেরি হয় না। 10 মিনিটের মধ্যেই সে ঘুমিয়ে পড়ে। দুপুরবেলাতেও যদি সে কখনো খাওয়ার পর শোয় তাহলেও তার চোখে এমনি তাড়াতাড়ি ঘুম নেমে আসে। রাতের বেলা তার কিন্তু একটা ঝামেলা আছে। 12টা-1টা নাগাদ তার একবার ঘুম ভাঙবেই। তাকে একবার বাইরে বেরোতেই হয়। কদাচিৎ কখনো হয়তো এক ঘুমে রাত কাবার হয়। সেদিন যখন ঘুম ভাঙল 1টা বেজে 5-7 মিনিট হয়েছে। বাইরে বের হওয়ার জন্য দরজা খুলতেই সে চমকে উঠল। বুকের ভেতরটা কেঁপে উঠল। চিলেকোঠা থেকে ছাদে নামতে গেলে 2 ধাপ সিঁড়ি ভাঙতে হয়। স্বপন দেখল সেই সিঁড়িতে একটা লোক বসে রয়েছে। দেখেই তার গলা দিয়ে একটা ভয়ের আওয়াজ বের হলো। কে কে ওখানে? তারপরেই কাউকে দেখতে না পেয়ে কেমন যেন সে ঘাবড়ে গেল। সিঁড়ি তো ফাঁকায় পড়ে রয়েছে। ছাদের চতুর্দিকে লক্ষ্য করলো, কই কেউ তো নেই। ব্যাপারটা কি হলো? ঘরের মধ্যে খুব টিমটিমিয়ে হ্যারিকেন জ্বেলে রেখেছিল। তাড়াতাড়ি হ্যারিকেনটা উঠিয়ে নিয়ে হাতে করে ছাদে নামলো। সারা ছাদটা ঘুরলো, কোথাও তো কেউ নেই। তবে কি ঘুম চোখে সে ভুল কিছু দেখলো? তাই হবে হয়তো, নইলে লোকটা গেল কোথায়? হাওয়ায় তো মিশে যেতে পারে না একটা মানুষ। আবার সে দরজা বন্ধ করে শুয়ে পড়ল বটে, কিন্তু তার চোখে আর তাড়াতাড়ি ঘুম এলো না। কেমন যেন তার মনে একটা ভয় ভয় ভাব জেগে রইল। হ্যারিকেনটা সে আগের চেয়েও বেশি জোরে জ্বালিয়ে রাখলো। ঘুম তার চোখে এলো অনেক দেরিতে। তারপর একটা সময় সকাল হয়ে গেল। বিছানা ছেড়ে উঠল, চা খেয়ে বাজারে গেল, কিন্তু তার মনে গত রাতের ব্যাপারটা কাঁটার মতো খচখচ করতেই থাকলো। হাত পা ধুয়ে লুঙ্গিটা পরে নিয়ে প্রথম স্বপন 1 কাপ চা তৈরি করে নিয়ে খেলো। তারপর ভাতের হাঁড়ি চাপিয়ে দিল। খেয়ে দিয়ে শোয়ার পর তার চোখে আজ কিছুতেই ঘুম আসতে চাইছিল না। বুকের ভেতরটা ক্রমাগতই ধুকধুক করে লাফিয়ে চলছিল। গত দিনের ঘটনা নিয়ে সে যে কত কি ভাবছিল তার আর ঠিক নেই। ভাবতে ভাবতে সে একসময় ঘুমিয়ে পড়ল। সে রাতে স্বপনের আর ঘুমই ভাঙল না। জাগলো একেবারে ভোর 5টায়। চতুর্দিক তখন বেশ ফর্সা হয়ে গেছে। লোকজনের কোলাহল শুরু হয়ে গেছে। ভেবেছিল আজ সকালে গিয়ে প্রদীপকে কথাগুলো জানাবে, কিন্তু দিনের আলোয় তার সাহস ফিরে আসায় এবং রাত্রে কোনো কিছু আর না ঘটায় সে আর গেল না প্রদীপের কাছে। বৃহস্পতিবার পর্যন্ত নির্বিঘ্নে কেটে গেল। শুক্রবার রাত্রে আবার সে এক ভয়ানক দৃশ্য দেখল। ঘুম ভাঙল রাত 1টায়। চোখের পাতা খুলতেই সে যা দেখল তা দেখে সে মারাত্মক ভয় পেয়ে একটা অস্ফুট আর্তচিৎকার করে ওঠে। সে দেখল তার ঠিক বুকের উপরই একটা লোক ওপর থেকে ঝুলে রয়েছে। লোকটার পা দুটো স্বপনের বুক ছুঁই ছুঁই করছে। স্বপন এখন ঘরের আলোটা বেশ একটু জোরেই জ্বেলে রাখে। সেই আলোয় সে খুব স্পষ্টই দেখল লোকটার হাত পা এলিয়ে রয়েছে, ঘড়িটা একটু কাত হয়ে রয়েছে, চিলেকোঠা হলেও উপরে পাখা টাঙানোয় আংটা রয়েছে। ঘরটায় ইলেকট্রিকের লাইন না থাকলেও কোনোদিনও প্রয়োজন হলে যাতে আলো পাখার ব্যবস্থা করা যায় তার জন্যই আংটাটা লাগিয়ে রাখা হয়েছে। ওই আংটাতে দড়ির ফাঁস লাগিয়ে লোকটা ঝুলছে। পরের দিন খানিক বেলায় ঘুম ভাঙল স্বপনের।
সভয়ে উপরের দিকে তাকালো। এতদিন সে লক্ষ্য করেনি, আজ লক্ষ্য করলো উপরের লোহায় আংটাটায় কিছু দড়ি বাঁধা অবস্থায় ঝুলছে। দেখে স্বপনের মাথা ঘুরে গেল। সে সঙ্গে সঙ্গে দরজা খুলে বেরিয়ে চোখে মুখে একটু জল দিয়েই ছুটল প্রদীপের কাছে। তাকে গিয়ে সমস্ত খুলে বলল 3টে দিনে যা যা ঘটেতে তার সাথে। প্রদীপ শুনে চোখ বড় বড় করে বলল, তাই নাকি? এ তো বড় সাংঘাতিক কথা। তাহলে তো ওখানে আর আপনার থাকা চলবে না। স্বপন বলল, তাহলে এখন কি করা যায় প্রদীপদা? আপনি ছাড়া আমার কোনো গতি নেই, আমার জন্য একটা ব্যবস্থা করুন। প্রদীপ বলল, চলুন আপনার বাড়িওয়ালার কাছে, তাকে একবার কথাটা বলে দেখি তিনি কি বলেন। স্বপন বলল, বাড়িওয়ালা তো নয়, বাড়িওলি। ওই হলো একই ব্যাপার। দাঁড়ান, আমি জামা প্যান্টটা পরে নিই। বাড়িওলি মনসা দেবী স্বপনের মুখে কথাগুলো শুনে গুম হয়ে রইলেন বেশ খানিকক্ষণ। তার মুখ দেখে মনে হলো তিনি কিছুটা ভীত হয়েছেন, সেই সঙ্গে তার চোখ দুটো সজল দেখালো। তিনি বললেন, প্রায় বছর 2 হলো আমার স্বামী ওই চিলেকোঠা ঘরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন। আর যেদিন করেছিলেন সেদিনটা ছিল শুক্রবার। এখন তোমার মুখে যা শুনেছি তাতে বুঝছি তিনি তার বাড়ির মায়া এখনো কাটাতে পারেননি। তা বাপু, তোমার ও ঘরে থাকাটা আর ঠিক হবে না। আমার তো আর কোনো ঘর নেই যে তোমায় থাকতে দেব। স্বপন আর অপেক্ষা করল না, তখনই একটা রিক্সা ডেকে মালপত্র যা ছিল সব বেঁধে ছেদে নিয়ে বড় বাজারের আড়তের দিকে রওনা হলো। আবার একটা নতুন ঘর যতদিন না পাওয়া যাচ্ছে সে আড়তেই একটা কোণে পড়ে থাকবে। আজকের এই গল্পটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমরাও যদি গল্প লিখে পাঠাতে চাও, ডেসক্রিপশন বক্সে মেল আইডি দেওয়া আছে, সেখানে তোমরা মেল করে দিও। আর গল্পটা সবার সাথে শেয়ার করে দিও। গল্পটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটা গল্পে।